সবাইকে শুভ দুপুর। আমরা শুরু করছি যেহেতু অনেকে চলে এসেছে। তো আজকে যেটি আমাদের ওয়ার্ড প্রসেসিং এর মেশিনারিজ ল্যাবের যেটি দেখবো মেইনটেনেন্স এর সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট টু স্টাডি অন প্রি ট্রিটমেন্ট মেশিনারি ফর প্রিপারেশন অফ টেক্সটাইল। এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখি আমাদের প্রি-ট্রিটমেন্ট মেশিনারিজ গুলো সম্পর্কে একটু জানা দরকার প্রথমেই, যে প্রি-ট্রিটমেন্ট মেশিনারিজ গুলো কোনগুলো। তার আগে জানা দরকার প্রি-ট্রিটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, তারপরে প্রি-ট্রিটমেন্ট মেশিনারি সম্পর্কে আমরা একটু জানবো। প্রি-ট্রিটমেন্ট বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের কালারেশনই মুখ্য উদ্দেশ্য, তো কালারেশনের পূর্বে আমাদের ফেব্রিক সমূহকে কালারেশনের উপযোগী করে তোলার জন্য যে সমস্ত ট্রিটমেন্ট করা হয় সেটাকে আমরা সাধারণত প্রি-ট্রিটমেন্ট নামে অভিহিত করি। এদের ভিতরে ডিসাইজিং, দেন তারপর স্কাওয়ারিং, ব্লিচিং রয়েছে। তো এই সমস্ত ডিসাইজিং, স্কাওয়ারিং, ব্লিচিং আমরা যে সমস্ত মেশিনারিজে করব সেই মেশিনারিজ গুলো সম্পর্কে আজকে একটু জানবো। তো সেজন্য আজকে স্টাডি অন দা প্রি ট্রিটমেন্ট মেশিনারি ফর প্রিপারেশন অফ টেক্সটাইল। তো মেইনলি আমরা যেটা বললাম যে ডিসাইজিং, স্কাওয়ারিং এবং ব্লিচিং এবং সেই সাথে মার্সারাইজেশনও যোগ দিতে পারি। এই কয়েকটা টার্ম, এই কয়েকটা প্রি ট্রিটমেন্ট সাধারণত করা হয়ে থাকে বিফোর কালারেশন। তো চলো তাহলে শুরু করা যাক। বলা হচ্ছে যে টেক্সটাইল মেশিনারি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, আমরা ভাগ করতে পারি সেমি কন্টিনিউয়াস, ব্যাচ, সেমি কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস। তো বিশেষ করে নিট ফেব্রিক বা নিট প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত আমরা ব্যাচ মেশিন ইউজ করে থাকি, এবং ওভেন প্রজেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত সেমি কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস লাইক মেশিন ইউজ করে থাকি। সো এটা যে এমনটা নয় যে ব্যাচ ইয়েতে করা হয় না, সেখানেও করা হয়। So semi-continuous and continuous generally for textile fabrics, best machine for fiber yarn as well as fabrication garments. তো ব্যাচ দিয়ে সাধারণত আমরা ফাইবার ইয়ার্নও করে থাকি। তো এইরকম কিছু প্রি ট্রিটমেন্ট মেশিন যেমন কিয়ার বয়লার, এটা আমরা নাম শুনেছি কিন্তু এখন আমরা সেভাবে দেখি না, বিকজ অফ আমরা এখন যে মেশিন গুলোতে ডাইং করি সেগুলোতে সাধারণত স্কাওয়ারিং, ব্লিচিং এগুলো করে থাকি। তো তারপরেও কিয়ার বয়লার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বা ব্যবহার করা হতো আমাদের স্কাওয়ারিং এর জন্য, সেটা সম্পর্কে অনলি ফর স্কাওয়ারিং এর জন্য সেটা সম্পর্কে একটু জানবো, এখনো রয়েছে। ওকে, কিয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি ডিপ্লোমাতে পড়েছি, কিয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিয়ার কি বলা হচ্ছে যে একটা ছবিটুকু আগে একটু দেখে নিই, যে এটা একটা ড্রামের মতো। একটা ড্রামে কি হচ্ছে, কাপড়গুলো এখানে ইয়ে করা আছে, সাজানো আছে, উপর থেকে আমাদের স্কাওয়ারিং কেমিক্যাল বা প্রি ট্রিটমেন্ট কেমিক্যাল গুলো দিচ্ছে, এবং একই সাথে এই যে ভেসেলটা রয়েছে, বয়লারটা রয়েছে, এই বয়লারের ভিতরে টেম্পারেচার, প্রেসার ইনশিওর করা যাচ্ছে। আমরা যদি আরেকটা ছবি দেখি নিচে, তাহলে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যার স্কেমেটিক ডায়াগ্রাম। যদি আমরা বলি যে এটা আমাদের খিয়ার বয়লার, মডার্ন খিয়ার বয়লার, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিলিং রয়েছে, ফলস পারফোরেটেড সিলিং, যেটা দিয়ে বেশি এক্সট্রা পরিমাণ লিকুইড গুলো পড়ে যায়, তার উপরে ফেব্রিকটাকে সাজানো হয়, উপর থেকে স্কাওয়ারিং, ব্লিচিং বা যে প্রি ট্রিটমেন্ট করবো সেই কেমিক্যাল গুলো দেওয়া হয়, দিয়ে একটা নির্দিষ্ট লেভেল টেম্পারেচার ইনশিওর করা হয়, তারপরে এটাকে বের করে ফেলা হয়। সো দিস ইজ ভেরি কমন এন্ড ভেরি সিম্পল মেশিন। তো আমরা যদি একটু দেখি লিটারেচার কি বলছে, বলছে যে দিস কিয়ার আর সিলিন্ডারিক্যাল ভেসেল, ডেফিনেটলি আমরা যেটা দেখলাম যে এটা একটা সিলিন্ডারিক্যাল ভেসেল, স্পেশালি ডিজাইন ক্যারি আউট স্কাওয়ারিং অফ কটন ইন এ রোপ ফর্ম। সাধারণত রোপ ফর্মে, আমরা ছবিতে যদি দেখি যে এখানে সাধারণত কি এটা রোপ ফর্মে, অর্থাৎ আমরা রোপ ফর্ম বলতে যেটা বুঝতেছি যে দড়ির মতো ঠিক নয়, বাট আমরা যে কাঁথা যখন ধুয়ে দেই একটু একত্রিত করে রোপের মতো করে করি, তো ঠিক সেরকম বলা হচ্ছে in rope form. Kiers may be open, scouring is carried out in the boil at atmospheric temperature and pressure, or may be closed to carry out the scouring high temperature and pressure. ওপেনও করা যাবে, ক্লোজও করা যাবে। তোমরা যদি চাও স্কাউরিং পাতিলে করবা তোমাদের বাসার পাতিলে, ইউ ক্যান। ওকে, then the material is constructed is generally steel or cast iron, which is case in inner side and returned passive by a coat of sodium silicate, cement or magnetic sulfate. এটার কনস্ট্রাকশনটা সাধারণত বাইরের দিকে আমরা বলবো যে স্টিল হতে পারে অথবা কাস্ট আয়রন। কাস্ট আয়রন বলতে যেটা বোঝাচ্ছে, আমাদের যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলের যে লোহাটা, হয়তো অনেকেই দেখেছো গ্রামে যারা, এখন তো শহরে টিউবওয়েল নাই বাট গ্রামে আছে, সেই টিউবওয়েলটার
টিউব অয়েল আর কি। তো সেই টিউব অয়েলটার যে মেকানিজম, যে মেশিন অর্থাৎ যে আয়রনটা সেটা একটু কিরকম বালি, বালি না? তো ঠিক সেটাকে আমরা কাস্ট আয়রন বলছি। যেটা ইনার সাইডে ভিতরের দিকে একটা কোটিং দেওয়া থাকে। সেটা সোডিয়াম সিলিকেট, সিমেন্ট এবং ম্যাগনেসিয়াম সালফেটের, যেন ক্ষতিগ্রস্ত না হয়। সো দ্য কিয়ার ইজ এ পারফোরেটেড ফলস বটম। একটা পারফোরেটেড ফলস বটম রয়েছে, এটা যেটার উপরে ফেব্রিক গুলোকে, পারফোরেটেড ফলস বটম যেটার উপরে এরকম আমাদের এটা ফুটো 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 করে দেওয়া আছে। তাহলে কি হবে, উপর থেকে এখানে বেশি পানি দিলে লিকুইড গুলো বেরিয়ে যাবে। ওকে, পারফোরেটেড ফলস বটম located about 18 ইঞ্চি above of the base, বেস থেকে 18 ইঞ্চি উপরে যে তলানিটা রয়েছে সেই তলানি থেকে 18 ইঞ্চি উপরে সাধারণত এই ফলস বটমটা থাকে বা পারফোরেটেড বটমটা থাকে। the fabric is piled either manually or by mechanically pillar, এখানে এরকম করে পাইল করা হয়, অর্থাৎ আমাদের যে সালাইভার গুলো ইয়ে করা হয় ড্রামে, ঠিক সেভাবে। it is important to lay the fabric in an even manner, otherwise the channel of at least resistance may be leading the uneven scouring and the movement of the fabric during the boiling may be avoided, putting heavy weights or over fabric pile. তো সেই ক্ষেত্রে আমাদের সাজানোটা যত ইভেন হবে আমাদের কেমিক্যাল গুলো কিন্তু তত ইভেন প্রবেশ করতে পারবে। Then the capacity of a kyar is 2 tons, but maybe it's from 0.5 থেকে 5 ton পর্যন্ত হতে পারে। The circulation of the liquid is maintained by passing stream in a kyar through a central puffer through a hole of perforated bottom. উপর থেকে এরকম একটা পারফোরেটেড বটম বা সিলিন্ডার, যেমন আমাদের শাওয়ারের মতো, সেটা দিয়ে কি করা হয়, স্কাউরিং, ব্লিচিং অথবা যে প্রিট্রিটমেন্ট কেমিক্যালটা রয়েছে সেই কেমিক্যালটাকে সার্কুলেট করা হয় ফেব্রিকের উপরে। তাহলে কি হবে, পুরো ফেব্রিক গুলো ভিজে যাবে। দেন কি করা হচ্ছে, the steam draws the liquor with it and has a curved baffle plate above the goods and distribute over the surface of the fabric. The liquid gradually percolates down the pile and perforated bottom and it's again faced through the buffer pipe and steam pressure. তো এখানে জড়ো হচ্ছে নিচে, জড়ো হওয়ার পর কি হচ্ছে সেটা, এই যে কেমিক্যাল গুলো উপর দিয়ে আমরা দিচ্ছি, দেওয়ার পর স্প্রে করার পর সেগুলো পুরো ফেব্রিক সবগুলো ভিজে যাচ্ছে, তারপর এখানে আবার জমা হচ্ছে, যেহেতু 18 ইঞ্চি ফাঁকা আছে, এই দিক থেকে পাইপ দিয়ে আবার সেটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, ওকে। নাও সো ইউজ অফ স্টিম টু সার্কুলেট লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ হিট ইজ নট ইফেক্টিভ এন্ড কনভেনশনাল। তো যাই হোক, মোটামুটি 1:3 মেনটেন করা হয়, ম্যাটেরিয়ালস টু গুডস রেশিও। 1:3 তো খুবই কম, তাই না? আমরা যেখানে ডাইং করি 1:7-8, আর ল্যাবে তো 1:20। সো অবশ্যই এটাতে ল অফ লিকুইড রেশিও আমরা কি করতে পারছি, স্কোয়ার করতে পারছি। সো hence mortar can use external heat exchanger circulation maintained by powerful centrifugal পাম্পের মাধ্যমে এ সার্কুলেট করা হয়। তো মোটামুটি টেম্পারেচার 90 এন্ড মোর দেন এখানে বা হাই অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা কি করতে পারি, স্কাউরিং করতে পারি। তো এখানে যদি আমরা একটু দেখি স্ট্রাকচারটা, তাহলে নিচে পাম্প রয়েছে যেটার মাধ্যমে এখানে জমা হওয়া লিকুইডটা আবার উপরের দিকে যাবে, হিটার এখানে হিটিং হবে ম্যাক্সিমাম লেভেল, তারপরে উপরে হচ্ছে ফিট টু পাইলার, অর্থাৎ লিকুয়ার এখান দিয়ে দিব এবং একই সাথে ক্লোথ এদিক দিয়ে দিব। তো যখন লিকুয়ারটা দিব এখানে, তখন বটম এটা ঢাকনা আর ড্রামের মতো খোলা যায়, লাগানো যায়। ঠিক আছে, একটা ক্লোজড ভেসেল, একটা ড্রাম কল্পনা করো, ড্রামটার পিছনে দিকে এরকম ফুটো আছে এবং ড্রামটাতে কাপড়গুলো এরকম করে সাজিয়ে, মনে করো উপর থেকে তুমি স্কাউরিং কেমিক্যাল বা যে ধরনের কেমিক্যাল গুলো স্প্রে করছো, তাহলে পুরো ফেব্রিকটা ভিজে যাবে এবং একই সাথে এখানে টেম্পারেচার প্রেসার যখন আমরা ইনশিওর করব তখন এটা স্কাউরিং হবে। স্কাউরিং টেম্পারেচার সাধারণত 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা এখানে ইনশিওর করা যায়, এবং একই সাথে বটম ক্লোজ করলে অর্থাৎ ঢাকনা ক্লোজ করলে হাই প্রেসারও এখানে ইনশিওর করা যায়। সো দিস ইজ নোন অ্যাজ কিয়ার বয়লার, বিকজ অফ এটা যেহেতু বয়লারের মতো দেখতে, সেজন্য সেটাকে আমরা কিয়ার বয়লার বলছি বা কিয়ার মেশিন বলছি। ওকে, এটা ছিল আমাদের একটা মেশিন ফর প্রি ট্রিটমেন্টের জন্য। তো মোটামুটি ভাবে যেহেতু ল লিকুইড রেশিও, এটা শুধুমাত্র এই ইয়ের জন্যই কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ আমাদের প্রি ট্রিটমেন্টের জন্যই কিন্তু ইউজ করা হয়, স্পেশালি স্কারিং ব্লিচিং এর জন্য। এরপরে আসবো মেশিনে। দেখো আমাদের যে ডাইং মেশিন গুলো রয়েছে সেই ডাইং মেশিন গুলোতেও কিন্তু আমরা প্রি ট্রিটমেন্ট করে থাকি বা স্কাউরিং ব্লিচিং করে থাকি, বিশেষ করে নিট গুডস এর ক্ষেত্রে আমরা দেখেছি, বা ওভেন যেটাই বলি না কেন মেশিন গুলোতে কিন্তু করা যায়। তো সেই ক্ষেত্রে তাহলে ডাইং মেশিন গুলোও কিন্তু আমাদের এর ক্ষেত্রে চলে আসবে, প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ এর ভিতরে চলে আসবে। তো
জিগার জিগার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই দেখেছি। তো জিগারের আগে ধারণাটা দিয়ে নেই। এই মেশিনটার সাধারণত জিগার ওভেন ফেব্রিকের জন্য করা হয়ে থাকে। এখানে যেটা থাকে সেটা হচ্ছে ২ টা রোলার থাকে। তো এই ২ টা রোলার যে দাগ দিয়ে দেখানো হয়েছে মেইন রোলারস। তো এই রোলারে কি হবে, একটা ফেব্রিক আনউইন্ডিং করবে আর একটা উইন্ডিং করবে। দেখো এখানে দুটো রোলার, এখানে ফেব্রিক জড়ানো আছে আর এটা ফেব্রিক উইন্ড করবে। তাহলে নিচে কি কতগুলো গাইড রোলারের মাধ্যমে নিচের দিকে একটু ভি শেপ আকৃতির মেশিন, এখানে কি রয়েছে নিচের দিকে আমার কেমিক্যাল গুলো রয়েছে, সেটা যে কেমিক্যাল হোক, ডাইসও হতে পারে। যেহেতু আমরা প্রি ট্রিটমেন্ট করছি তাহলে প্রি ট্রিটমেন্ট কেমিক্যালস গুলো রয়েছে। সেই প্রি ট্রিটমেন্ট কেমিক্যালস গুলো কি হচ্ছে যে ফেব্রিকটা এইখান থেকে খুলে এইদিকে আসতেছে, এখান থেকে খুলে গাইড রোলারের মাধ্যমে কোথায় আসতেছে, আমার ফেব্রিক গুলো গাইড রোলারের মাধ্যমে এইখানে আসতেছে, যে কেমিক্যালে ইমার্স হয়ে দেন সেটা আবার উপরের দিকে উঠে ফেব্রিক উইন্ডিং হচ্ছে। ওকে, তাহলে যেটা হলো, তাহলে এখানে কেমিক্যাল থাকলো, এটা ক্লোজ, ঢাকনা খোলা যায়, ব্যাচ ঢুকানোর পর ঢাকনা খোলা লাগানো যায়, তাহলে এখানে আমি সেই টেম্পারেচার এনশিওর করতে পারতেছি। তাহলে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যেটা রো ফর্মে স্কারিং করা হয় না, সেটাকে আমরা এখানে ওপেন ইন ফর্মে স্কারিং করব। ওকে, অর্থাৎ স্টির অবস্থায় এটা কিন্তু টেনশনে থাকবে, সো ফেব্রিকটা টানটানি উইথ টেনশনই কিন্তু থাকবে। তো এখানে স্কারিং করা যায়। তাহলে এখানে কি কি আমরা রয়েছে দেখো, দুটো রোলার, যেটাকে আমরা বলতেছি ফেব্রিক আনউইন্ডিং, ফেব্রিক উইন্ডিং রোলার বা টেক আপ রোলার, ডেলিভারি রোলার বলতে পারি। তারপরে ব্যাচ রোল, এখানে ব্যাচ ঢুকানো হয়। তারপরে কি রয়েছে, হিংস কাভার, এটা বাইরের কাভার। ডাই লিকুয়ার লেভেল তো থাকছে, ডাই লিকুয়ার এখানে থাকছে না, এখানে আমরা যখন কেমিক্যাল দিব তখন স্কাউরিং কেমিক্যাল। গাইড রোলারের মাধ্যমে আমাদের ফেব্রিকটা যাচ্ছে। স্টিম হিটিং কয়েল, এটাকে হিট করার জন্য একটা কয়েল রয়েছে। গাইড রোলার তো থাকবেই। অ্যাডজাস্টেবল এক্সপান্ডার বার, এই যে আমাদের ফেব্রিকটার টেনশনটাকে ঠিক রাখার জন্য এই বারটাকে কমানো বাড়ানো যায়, যাতে করে ফেব্রিকের যে টেনশনটা সেটা ঠিক করা যায়। ফেব্রিক এক্সপান্ডার বার একই জিনিস। এন্ড ডাই ভ্যাট বলা হচ্ছে এখানে, যেহেতু এটা ডাইং মেশিনের ছবি থেকে আমি নিয়েছি সেজন্য সেটাকে ডাই ভ্যাট লেখা আছে। তো এখানে আমরা স্কাউরিং কেমিক্যাল লিখে দিব বা ব্লিচিং কেমিক্যাল বা প্রি ট্রিটমেন্ট কেমিক্যাল লিখে দিব, এবং শেষে এটাকে ড্রেইন করা যায়। ওকে, এই হচ্ছে মেশিন কনস্ট্রাকশন, যেটাকে আমরা জিগার ডাইং বলছি। জিগ, এটা সাধারণত ওভেন ফেব্রিকের জন্য করা হয়ে থাকে। বলা হচ্ছে জিগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ফেব্রিক প্রসেসিং মেশিন ক্যান ইউজ ফর প্রি ট্রিটমেন্ট and dyeing of textile fabric. It is used for processing fabrics in open with and tension it from, and hence those fabric can be untwisted, tension and must not be creased during the processing. একটা ভালো কথা হচ্ছে যে এখানে কোনো প্রকার ক্রিজ পড়ে না। কেন ক্রিজ পড়ে না? যেহেতু কারণ রোপ ফর্মে করলে তো তখন জোড়ানো হয় ফেব্রিকটাকে, তখন কিন্তু ক্রিজ পড়ে যায়। বাট ইন দিস কেস এখানে কিন্তু কোনো ক্রিজ পড়ে না, কারণ টেনশনে থাকে। So jigger consists of V-shaped throw, and the two steel ovinate rollers are fitted above the overhand fabric and the roll, and fabric passes from one roller to through guide rollers and through the other roller. Since most of the fabric in the roll remains out of the roller, metal regulation 3 থেকে 4 can be maintained. So during the process, the fabric is open with form. আমরা বলেছি প্রথমে, nanoids from one roller and passes through the guide rollers in the other roller. The fabric in the first roller is transferred second roller, several mechanism activated and direction. তো যাই হোক, মোটামুটি এখানে ইচ ইন মেবি টেক 10 থেকে 15 মিনিট। তো এখানে একটা ট্রায়াল পিরিয়ড থাকবে, যেখানে কতক্ষণ থাকবে এটার স্পিডের উপর ডিপেন্ড করছে যে এটা কতক্ষণ থাকবে। যেহেতু এটা ইমার্স হয়ে যাচ্ছে, সেহেতু কি হচ্ছে যে এই ফেব্রিকটা পুরোটাই কিন্তু স্কাউরিং কেমিক্যাল গুলো নিয়ে নিচ্ছে। তাহলে পুরো বিমটাই কিন্তু স্কাউরিং কেমিক্যাল গুলো নিয়ে একটা কি একটা ক্লোজ ভেসেলে আছে। সো এখানে লিকুয়ার কম লাগার কারণ হচ্ছে, দেখো যে আমরা নিট ডাইং এর ক্ষেত্রে কি করি, যে পুরো ইয়েটাকে বা নিট স্কারিং এর ক্ষেত্রে আমরা কি করি, পুরো ফেব্রিক গুলোকে ডুবিয়ে রাখি, ভিজিয়ে রাখি। বাট এখানে যেটা হচ্ছে সেখানে কিন্তু এই নিয়েই কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে, এবং এটা গেট ওয়েটেড হচ্ছে পুরো বিমটা, তখন এই পুরো বিমটার কিন্তু পুরো আস্তে আস্তে রিয়াকশন হচ্ছে। ওকে, যেহেতু ফেব্রিক অ্যাবজর্ব করে নিয়েছে আমার কেমিক্যাল গুলো। সো এইভাবে আমরা ওভেন ফেব্রিকের ইয়ে করতে পারি, প্রি ট্রিটমেন্ট করতে পারি বা করি। ওকে, তো ক্যাপাসিটির ক্ষেত্রে যদি বলি, ফেব্রিক ওল্ড জিগার, মডার্ন জিগার 750 লিটার, 5000 লিটার, এই জিগারের ইয়ে কম বেশি করানো যায়। ওকে, এরপরে আমরা আরেকটা মেশিন দেখবো, যেটা আমরা টেক্সটাইলে প্রচুর পরিমাণে ইউজ করি, বিশেষ করে নিট ডাইং এর ক্ষেত্রে, যেটাকে আমরা উইন্স ডাইং মেশিন বলছি।
কারণ এটার একটা উইন্স রয়েছে, এই পোর্শনটাকে বলা হয় উইন্স, সেজন্য সেটাকে উইন্স ডাইং বলছে। এই মেশিনটা আমরা সবাই দেখেছি। আমি যদি নিচে আচ্ছা ছবিটা দেইনি। ওই যে আমাদের যে স্লাভোস, এথেনা যে মেশিন গুলো রয়েছে, এটাকে আমরা উইন্স ডাইং বলছি। এখানে কি হচ্ছে সেম ভাবে এখানে রোফ ফর্মে ফেব্রিকটা আসতেছে। আমরা কি করি? ফেব্রিকটা ফিট করার পর একটা গিঁট দিয়ে দেই মাথায়, ২ মাথায়। তাহলে একটা কি একটা সার্কুলার হয়ে গেল। তো এই ফেব্রিকটাকে যখন সার্কুলার হয়ে গেল, এটা একটা গাইড রোলারের মাধ্যমে এখানে লিকুয়ার আছে। ডাইবাত বলতে এখানে আমরা যখন স্কাউরিং কেমিক্যাল দিব এখানে থাকলো। এখানে এসে জমা হচ্ছে ফেব্রিকটা এই দিক থেকে এবং এই প্রান্তটা এই দিক থেকে আবার উপরে চলে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে ফেব্রিকটা আমার এই কেমিক্যালের ভিতরে থাকছে। ওকে? তো এখানে আর কি কি থাকছে? দেখো যে একটা হিট এক্সচেঞ্জার অর্থাৎ হিট লোডিং আনলোডিং ফেব্রিক, নিচে মোটর থাকে এবং ডিসচার্জ থাকে। তাহলে আমরা একটু দেখি। বলা হচ্ছে উইন্স ডাইং is the old processing equipment which is processes fabric in a rough form and it is suitable for all those fabric can withstand creasing during drop and processing, মানে যেগুলো সাধারণত কিস পড়ে না, বিশেষ করে ওভেন ফেব্রিককে যদি আমরা নিট ডাইং এ ডাইং নিট মেশিনে ডাইং করি তাহলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা কি, সেটা হচ্ছে যে ফেব্রিকের ক্রিজ পড়বে, কিন্তু যখন নিট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত কিন্তু ক্রিজ গুলো পড়ে না ডিউ টু দেয়ার স্ট্রাকচার। সো on the major difference in winds and jigar is lower amount of tension working and fabrics. জিগারে কিন্তু প্রচুর পরিমাণে টেনশন থাকে, বাট আমাদের উইন্ডসে কিন্তু সেরকম কোনো টেনশন থাকে না। কারণটা হচ্ছে যে এখানে এসে ফেব্রিকটা তো জমা হচ্ছে, তাই না? আর এদিক থেকে আস্তে আস্তে উঠতেছে, তো এই টানতে যতটুকু ফেব্রিকটার ওজন অনুসারে যতটুকু উঠাতে যতটুকু টেনশন লাগে। So on the other measure যেটা বললাম, during this process most of the fabric remains submerged in a deep through which is increase material to liquor ratio 1:20 থেকে 1:25। এখানে তাহলে material to liquor ratio কিন্তু বেশি লাগছে। জিগারে আমরা 2 থেকে 3 ইউজ করতাম, তাই না? So due to the much lower lengthwise tension impose the fabric winches and better suited for processing and delicate fabric like knit and woolen। তো সফট ফেব্রিক গুলো, ডেলিকেট যে সমস্ত ফেব্রিক সেগুলোকে সাধারণত উইন্স থেকে করা হয়, যেহেতু এখানে সেরকম কোনো প্রেসারের প্রয়োজন হয়, টেনশনের প্রয়োজন হয় না। সো ইন ইউজডিং ফেব্রিক ইজ প্রসেস ফ্রম ইনলেস লুপ এন্ড যেটাকে ইনলেস লুপ বলা হচ্ছে, যেটার কোনো প্রান্ত নাই। দ্য ফেব্রিক ইজ পাইলড ওভার দ্য স্লোপিং বটম এন্ড বিম ফিগারের মতো এন্ড দ্য ডিপার অফ দ্য এনাফ। তো যাই হোক, ফেব্রিকটা এখানে থাকে, দেন সেটাকে আমরা কি করছি? স্কাউরিং করছি। সো দিস ইজ অন কাইন্ড অফ, ইট ইজ অলসো এ ডাইং মেশিন এন্ড একই ধারে একই সাথে এটা একটা প্রি ট্রিটমেন্ট মেশিনও বটে। ওকে, এরপরে যদি আমরা বলি জে বক্স, জে বক্স বোথ ফর নিট এন্ড ওভেন উই ক্যান ইউজ ইট। সবগুলোই করা যাবে, তবে কিছু কিছু প্রবলেম হবে। তো জে বক্স সাধারণত আমরা কি করি, জে বক্সের কথাটা আমরা সাধারণত কিসের মতো শোনাচ্ছে, জের মতোই কিন্তু শোনাচ্ছে, এবং আমরা যদি ছবিটা দেখি এটা কিন্তু অনেকটা ইংরেজি জের মতো। হুম, সেজন্য সেটাকে জে বক্স বলা হচ্ছে। তো এখানে কি করা হয়, বলা হচ্ছে in the continuous process the J box is used. It is called J box machine because the scouring vessel like a English J, and the J box is mainly steel chute and a big capacity fabric in comparison to the Kiar. The first and last fabric is supplied from one into pulled over the first one and takes J box is polished and insulated minimum the thermal loss. দেখো ডিসাইজিং স্কারিং ব্লিচিং এখানে করা হয় কিরকম, দেখো একটু। প্রথম চেম্বারে ফেব্রিক এখানে ফিড হচ্ছে স্যাচুরেটর, এখানে নানা প্রকার কেমিক্যাল, আমাদের যে কেমিক্যাল স্কাউরিং কেমিক্যাল হলে স্কাউরিং, ডিসাইজিং হলে ডিসার্জিং, সেই কেমিক্যাল গুলো স্যাচুরেশন হচ্ছে। স্যাচুরেশন হওয়ার হলে গাইড রোলারের মধ্য দিয়ে সে আরেকটা চেম্বারে যাচ্ছে, যেটাকে আমরা প্রি হিটার বলছি। এখানে কিছু পরিমাণ হিট হচ্ছে এবং তারপর সেটা আমাদের যে মূল জায়গা যে বক্সে চলে যাচ্ছে হিটার, এইখানে সে একটা নির্দিষ্ট সময় ধরে আমার কি হচ্ছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে সে থাকছে, থাকার পর তারপর সে ওয়াশ হচ্ছে। তাহলে যে বক্সের নামকরণ হচ্ছে এই ইয়ের কারণে, তার স্ট্রাকচারের কারণে। তাহলে এটা দিয়ে আমরা স্কারিং ব্লিচিং সবই করতে পারি জে বক্স। তো মোটামুটি 0 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটার, জে বক্স, ওয়াশিং ইউনিট। প্রি হিটারে কি হচ্ছে, স্যাচুরেশন, যেটা প্রথম ইউনিট। স্যাচুরেশন কি বলছে, যে স্যাচুরেশন ইজ মেড উইদাউট কাস্টিক সোডা and by above mentioned recipe and the fabric is taken, না আমরা যে রেসিপিতে করব সেই রেসিপিতে করা যাবে, বা চাইলে তুমি দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নাই।
preheater transfer into JBox heating temperature 110 থেকে 120 and JBox এ ছাড়া solution থাকে and to maintain the fabric is 100 degrees সোডিয়াম হাইড্রোক্সাইড সহ তুমি মানে যেটা করতে চাও, যদি স্কাউরিং এর কথা বলছি আমরা সেই ক্ষেত্রে এটা, দেন ওয়াশিং ইউনিট, তারপর ধুয়ে ফেলবো, ওয়াশ করে ফেলবো। সো এটা গেল আমাদের কি জে বক্স। তাহলে স্যাচুরেশন হচ্ছে সোডিয়াম কাস্টিক ছাড়া, চাইলে দিতে পারো, তারপর সেটা প্রিহিট হচ্ছে, তারপর সেটা প্রিহিট কিন্তু বেশি হচ্ছে, তারপর জে বক্সে কিছু সময় 100 এ থাকছে উইথ সাপোর্টিং কেমিক্যালস। এই গেল আমাদের জে বক্স। এরপরে যদি আবার আসি, আমাদের যে মেশিন রয়েছে সেটার নাম হচ্ছে প্যাডিং ম্যাঙ্গেল। তো এই প্যাডিং ম্যাঙ্গেল আমাদের কিন্তু কাজ করে, অর্থাৎ এই প্যাডিং ম্যাঙ্গেল দিয়েও কিন্তু আমরা আমাদের স্কাওয়ারিংটা করতে পারবো। তো এই প্যাডিং ম্যাঙ্গেলটা কিরকম? প্যাডিং ম্যাঙ্গেল আমরা যে নাম শুনে একটু বুঝতেছি সবাই অনেকেই, তো দেখো প্যাডিং ম্যাঙ্গেল যেটা বলতে বোঝাচ্ছে, দিস ইজ আমরা জানি রোলার, যখন প্যাডিং ম্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে দুই রোলারের সমন্বয়ে যে মেশিন, দুটো রোলার, এই রোলারের ভিতর দিয়ে পাস করানো হয়, এটাকে প্যাডিং ম্যাঙ্গেল বলে। তো বিষয়টা কিরকম? বিষয়টা দেখো, বলা হচ্ছে যে এখানে 2-3 রোলার্স এর রয়েছে, প্যাডিং ম্যাঙ্গেল রয়েছে, প্রথমটা যে 2-4। তো বিষয়টা কিরকম, যে গাইড রোলারের মাধ্যমে স্যাচুরেশন হওয়ার পর প্যাডিং ম্যাঙ্গেলের ভিতর দিয়ে যাবে। তো প্যাডিং ম্যাঙ্গেলের ভিতর দিয়ে গেলে অতিরিক্ত যে কেমিক্যালটা আছে সেটা স্কুইজ হয়ে নিচে পড়ে যাবে, এটাই তো সাধারণত কাজ। যেমন স্টেন্টার, কম্পেক্টরের গোড়ায় যে প্যাডিং ম্যাঙ্গেল গুলো থাকে, এগুলো হয়তো অনেকেই আমরা দেখেছি, অর্থাৎ দুটো রোলারের সমষ্টি। এছাড়া ওভেন ফেব্রিক ডাইং এর জন্য সাধারণত প্যাডিং ম্যাঙ্গেল ইউজ করা হয়, এরকম বড় বড় ভেসেলে এই প্রান্তে থাকে, এখান থেকে যুক্ত হয় টেনশনের মাধ্যমে, এখানে আবার একটা প্যাডিং ম্যাঙ্গেলের ভিতর দিয়ে বেরিয়ে যায় ডাইং হয়ে। সো it is the most familiar machine for use of dyeing, pre-treatment and finishing. It is used for application of chemicals or even dyes of the fabric in uniform manner of open with form. The completion of the reaction of the dye fixing carried out by batching, steaming, curing, etc. বলা হচ্ছে the machine is used continuous, semi-continuous method for chemical dye application to the fabrics suitable for low substantive dye or chemical to the fabrics. Hence, the padding mangle is one of the part of the process which is, যাই হোক অনেক কথা বলা আছে। তো প্যাডিং ম্যাঙ্গেল জিনিসটা হচ্ছে এটা, এই দুই রোলারকে সাধারণত প্যাডিং ম্যাঙ্গেল বলা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা প্যাডিং করে থাকি। সো প্যাডিং ম্যাঙ্গেল কনসিস্ট টু সিলিন্ডার উইথ স্টেনলেস স্টিল ম্যান্ডেল। এটা স্টেনলেস স্টিল ম্যান্ডেলের একটু মাঝখানে থাকবে এবং রাবার কোটেড থাকবে, রাবার, এন্ড দ্য ডায়ামিটার বলস ইজ 55 থেকে 70 ইকুয়াল শোর হার্ড। আচ্ছা, এদের হার্ডনেসে প্রকাশ করা হয় এই আটাকে, অর্থাৎ সারফেসটা কত শক্ত হবে সেটা হচ্ছে 55 থেকে 70। ঠিক আছে? তো সেগুলো এরকম দুটো মেন্ডেলের ভিতর দিয়ে যখন আমরা স্কাউরিং করি, ব্লিচিং করি, প্রি ট্রিটমেন্ট করি, তখন সেটাকে প্যাডিং ম্যাঙ্গেল বলছে। ওভেন প্রজেক্ট গুলোতে এই ধরনের ম্যান্ডেল রয়েছে যেটা দিয়ে আমরা সাধারণত ডাইং এর কাজে ইউজ করে থাকি। ওকে, তারপরে আমাদের যেটা রয়েছে, এগুলো হিউজ আছে, একটু পড়ে নিও। আরেকটা যেটা রয়েছে সেটা হলো ভাপার লক ইউনিট। এই ভাপার লক ইউনিটটা কি? তো নাম শুনে মনে হচ্ছে যে, নাম শুনেই কিন্তু অনেকটা বোঝা যায়, ভাপার লক ইউনিট মানে হচ্ছে লক করে দিব। কি লক করে দিব? এখানে যে ময়েশ্চার বা ভাপার গুলো রয়েছে সেগুলো লক করে দিব। কিভাবে লক করে দিব? দেখো, in ভাপার লক ইউনিট is essential high pressure steamer and fabric is, যেটা আমার কি হচ্ছে, এন্ট্রি এন্ড এক্সিট ইজ থ্রু দ্য হাইড্রোলিক সিলিং হেডস, অর্থাৎ ফেব্রিকের এন্ট্রি এবং এক্সিটটা অত্যন্ত সতর্কতার সহিত করা হয় যেন কোনো প্রকার প্রেসার এখান থেকে লস না হয়। দিস হেডস আর কনসিস্ট অফ PTFE diaphragms where pressure is higher than the chamber pressure. Okay, the pressure is maybe 2 atmosphere and temperature 134 degree centigrade and only 90 থেকে 120 seconds, কিরকম 200 মিটার পার। দেখো, এই যে এটা একটা ভেসেল, ওকে, ভাপার লক ইউনিট মানে এখান থেকে কোনো ভাপারও বেরোতে পারবে না এবং সেই সাথে কোনো টেম্পারেচারও বেরোতে পারবে না। কি হয়, ফেব্রিকটা প্রথমে এখানে স্যাচুরেটেড হয়, স্যাচুরেটেড কাস্টিক অ্যালকালি যা যা স্কারিং কেমিক্যাল দেওয়া হয়, তারপর সেটাকে গাইড রোলারের মাধ্যমে একটা চেম্বারে ঢোকানো হয়, যেই চেম্বারটার নাম হচ্ছে ভাপার লক ইউনিট বা ভাপার লক চেম্বার। সেই চেম্বারে ফাইবার এবং সরি ইয়ার্নও হতে পারে, অথবা আমরা ফেব্রিকের ক্ষেত্রে যদি বলি সেটা প্রবেশ করিয়ে সেখানে
সে 90 থেকে 120 সেকেন্ড পর্যন্ত থাকে। তারপর সে তাহলে হাই স্পিডে ঘুরে বেরিয়ে যায়। তো ঘটনাটা কি, যেহেতু এখানে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার, যার কারণে কিন্তু এখানে স্কাউরিং যে রিঅ্যাকশনটা বা স্কাউরিং যে মূল কাজটা সেখানে কিন্তু ঘটে থাকে। তারপর বের হয়ে গিয়ে এপাশে কি হচ্ছে যে একটা ইয়েতে, অর্থাৎ ওয়াশিং হচ্ছে এবং ক্লিন হচ্ছে। তাহলে বা নিউট্রালাইজেশন হচ্ছে একই সাথে সবগুলোই। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, প্রিহিটার, তারপরে একটা ভেসেল যেটাকে আমরা ক্লোজড ভেসেল বলছি, হাইড্রো ভাপাল্লক প্রসেস বলছি। সেটাতে আমরা কি করছি, ফেব্রিকটাকে হাই প্রেসার এবং টেম্পারেচারে 134 এ অল্প কয়েক মিনিট রাখলেই কিন্তু আমার স্কারিংটা হয়ে যাচ্ছে। এটাকে মাদার অ্যান্ড প্যাট কন্টিনিউয়াস ওপেন উইথ প্রেসার রিঅ্যাকশন চেম্বারও বলা হয়ে থাকে, যেহেতু মাদার এবং প্যাট থেকে আবিষ্কার করেছেন। তো এই ছিল আজকে আমাদের এই লেকচারে আমাদের যে স্কারিং মেশিনারিজ গুলো সম্পর্কে জানা। তো স্কারিং মেশিনারিজ গুলো আমরা অনেকগুলো পেলাম। প্রথমত পেলাম আমরা কিয়ার বয়লার। কিয়ার বয়লার পর আমরা পেয়েছি সেটা হচ্ছে যে জিগার ডাইং মেশিন এবং উইন্স ডাইং মেশিন, এবং এর পরবর্তীতে পেয়েছি জিগার ডাইং মেশিন, জিগার উইন্স তো গেলই, তারপরে জেবক্স পেয়েছি, তারপরে আমরা পেয়েছি প্যাডিং মেঙ্গেল এবং স্কারিং হাই প্রেসার স্কারিং এর জন্য ভাপার লক ইউনিট। তো মোটামুটি এই কয়েকটা মেশিন দিয়ে সাধারণত স্কারিং করা যায়। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি বলি, ফ্যাক্টরি গুলোতে সাধারণত এ ধরনের নিট প্রজেক্টের ক্ষেত্রে নিট ডাইং মেশিন এবং ওভেন ডাইং এর ক্ষেত্রে ওভেন ডাইং মেশিন গুলোই প্রি ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এক্সট্রা একটা মেশিন কেনা মানে সেটা লস, এবং সেই সাথে সেটা থেকে যদি প্রোডাকশন বের না করা যায়। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেশিনারিজ ফর প্রি ট্রিটমেন্ট। আরো হয়তো হাই ভ্যালু হাইলি ইকুইপড কিছু মেশিন আছে, এগুলো সাধারণত আমরা নরমালি ইউজ করি না। তো ঠিক আছে, এখন তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, স্যার শীটগুলো স্যার আপলোড করে দিন স্যার। হ্যাঁ সবই পাবেন, কোনো সমস্যা নেই। এখন কোনো জিজ্ঞাসা স্যার থাকলে বলতে পারেন। জি স্যার। এক্সপেরিমেন্ট কোনটা এই লেখার সময় মানে ফিগার কি সবগুলো দেওয়া লাগবে? যতগুলো পারা যায়। এটা লিখতে হবে কেন, অন্যগুলো লিখবেন, সমস্যা নেই তো। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলেন, এই মেশিন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যালো, বলছি মেশিন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আমি কি ধরে নিব তাহলে তার কার কোনো প্রশ্ন নাই? ওকে, আমি আবার বলছি, সিম্পলি আমাদের কিয়ার বয়লারে কি থাকে, জাস্ট একটা পারফোরেটেড ইয়ে থাকে, বটম থাকে, তার উপরে ফেব্রিক গুলো সাজানো হয় সুন্দর করে ইউনিফর্মলি, এটা কুণ্ডলী আকারে, এবং তার উপরে উপর থেকে স্কাউরিং কেমিক্যাল গুলো নিচে পাঠানো হয় স্প্রে করে, যেখানে ফেব্রিক এবং মেটেরিয়াল টু লিকুইড রেশিও 1:3 খুবই কম। ফেব্রিক গুলো স্যাচুরেটেড করে সম্পূর্ণরূপে ভিজে গেলে সেই কেমিক্যালটা আবার নিচে জমা হয়, সেটা দিয়ে আবার করা যায়। সো ইট ইজ ইকোনমিক। তারপর সেটাকে অ্যাটমসফেরিক অর্থাৎ 100 ডিগ্রিতে যদি আমরা রাখি, তাহলে আমাদের স্কাউরিংটা বা ব্লিচিংটা বা প্রি ট্রিটমেন্টটা বা যেটাই বলি না কেন হয়ে যায়। তারপরে আমরা দেখেছি জিগার মেশিন, কিছুই নাই, জিগার মেশিনে দুটো চেম্বার থাকছে, দুটো রোলার, এবং নিচে একটা কেমিক্যাল বাথ থাকছে। এক রোলার থেকে খুলে আরেক রোলারে যাওয়ার সময় কেমিক্যালটা নিয়ে যাচ্ছে এবং সেটা স্যাচুরেটেড হয়ে রিঅ্যাকশন শুরু করছে। দ্বিতীয়ত যদি আমরা বলি যে উইন্স ডাইং মেশিনের কি, একটা উইন্স আছে মাত্র, এই উইন্স মানে কপিকলের মতো, এই উইন্সের মানে ওই যে কপিকলের মতো কুয়ায় যে পানি তোলে, ঠিক সে ধরনের কপিকলের মতো। এই উইন্সের মাধ্যম দিয়ে কি হচ্ছে, যে উইন্সের মাধ্যম দিয়ে আমার ফেব্রিকটা রোটেট করছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে এখানে অবস্থান করছে, যেটাকে ডাইবাত বলছি বা যাই হোক না কেন, সেখানে অবস্থান করার পর কিন্তু তারপর সেটা বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উইন্স ডাইং এর ক্ষেত্রে খুবই সিম্পল। জেবক্স এর ক্ষেত্রে আমাদের যে মূল কথাটা সেটা হচ্ছে সম্পূর্ণটা এসে সাধারণত এখানে স্যাচুরেশন হবে, হিটিং হবে এবং জেবক্সে মূল রিঅ্যাকশনটা হবে। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্যাডিং মেঙ্গেল, অর্থাৎ প্যাডিং করে ফেব্রিক বাইরে ট্রিটমেন্ট করে প্যাডিং করে এখানে কিন্তু করা যায়। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে ভাপার লক ইউনিট। নাম শুনে আমরা বুঝতে পারছি যে লক, ময়েশ্চার কেমিক্যাল গুলো লক করে বা ইয়ে করে একটা ক্লোজ চেম্বারে আমরা সেটাকে ট্রিটমেন্ট করব। এই হচ্ছে মাদার এন্ড প্যাটের ভাপার লক ইউনিট। এই ছিল আমাদের আজকে প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ।
সামনের দিন আবার আমরা দেখব আবার কোনো টপিকস নিয়ে। এখন তো ততক্ষণ ভালো থাকো আর সামনে যদি ইউনিভার্সিটি খুলেই দেয় তাহলে তো আমরা সরাসরি চলে আসছি।